আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সকল ছাত্রীদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ সাফায়েত হাসান, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তাআলাকে, যিনি এই করোনা মহামারীর সময় আমাদেরকে সুস্থ সবল রেখেছেন। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত সকল শিক্ষক মণ্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। আজকের আমার এই ক্লাসে সকল ছাত্রীদেরকে স্বাগত। তো মহান আল্লাহ তাআলার নামে আজকে আমি আমার ক্লাস শুরু করছি। আজকে আমরা ফিনান্স, ব্যাংকিং, বীমার দ্বিতীয় অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক, এই কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আলোচনা করব। কেন্দ্রীয় ব্যাংক তোমরা ক্লাস 9-এ ভালো মতো পড়ে এসছো, কিন্তু এখানে আরেকটু বিস্তারিত তোমাদেরকে আমি পড়াবো। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে মতো আমি ক্লাস শুরু করছি। সবাইকে আমার এই ক্লাসের অশেষ স্বাগত। তো প্রথমে শুরু করছি কেন্দ্রীয় ব্যাংক। আমার দ্বিতীয় পত্র ব্যাংকিং ও বীমার কেন্দ্রীয় ব্যাংকের দ্বিতীয় অধ্যায়। কেন্দ্রীয় ব্যাংক, প্রথমে আমরা জানব কেন্দ্রীয় ব্যাংকটা কি। আমরা জানি বা আগে তোমরা ক্লাস 9-এ আগে পড়ে এসছো যে প্রত্যেকটা দেশে তার মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ ও মুদ্রা নোট ও মুদ্রা প্রচলন, মুদ্রার সংরক্ষণের দায়িত্ব এই কেন্দ্রীয় ব্যাংক পালন করে। কেন্দ্রীয় ব্যাংক তার ভূমিকা সরকারের ব্যাংক হিসেবেই বিবেচিত হয়, কারণ প্রত্যেকটা দেশের কেন্দ্রীয় ব্যাংক সরকারের নিয়ন্ত্রণাধীন থাকে। পৃথিবীর বেশিরভাগ কেন্দ্রীয় ব্যাংকের মালিকানা সরকারি ব্যাংক। তাই এই ব্যাংকের গুরুত্ব অপরিসীম। আমরা এখন এই ব্যাংক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো কেন্দ্রীয় ব্যাংক এর ধারণা তোমাদের আগেও হয়েছে। আমি এখন এই কেন্দ্রীয় ব্যাংকের বিস্তারিত তোমাদের কাছে আলোচনা করব। প্রথমে কেন্দ্রীয় ব্যাংকের ধারণা সম্পর্কে জানতে হলে প্রথমে আমরা সংজ্ঞাটা জানব। কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে এই সংজ্ঞাটা আমরা এখন জানব। তো কেন্দ্রীয় ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কথা হলো যে এই ব্যাংকের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে আমরা কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞাটা সম্পর্কে জানি। কেন্দ্রীয় ব্যাংকটা সংজ্ঞাটা সাধারণত তোমাদের ক্লাসে 1 মার্কের জন্য এসে থাকে। তাই কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ। এই কেন্দ্রীয় ব্যাংক থেকে তোমাদের ঢাকা বোর্ডের কোশ্চেন প্রত্যেক বছরই প্রায় 15 মার্কের মতো কোশ্চেন তোমাদের বোর্ড পরীক্ষায় আসে। সেজন্য কেন্দ্রীয় ব্যাংকটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে আমরা সর্বপ্রথম জানব কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে। কেন্দ্রীয় ব্যাংক বলতে আমরা সেই ব্যাংকেই বুঝাবো যেটা জনকল্যাণের উদ্দেশ্যে সরকারি নিয়ন্ত্রণাধীন পরিচালিত দেশের এক ও অন্যান্য ব্যাংকিং প্রতিষ্ঠানই হলো কেন্দ্রীয় ব্যাংক। আমি
তোমাদের সুবিধার্থে আরেকবার পড়ছি। জনকল্যাণের উদ্দেশ্যে সরকারি নিয়ন্ত্রণাধীন পরিচালিত দেশের এক ও অন্যান্য ব্যাংকিং প্রতিষ্ঠানই হলো কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ এই কেন্দ্রীয় ব্যাংকটা সাধারণত প্রতিষ্ঠিত হয় জনগণের কল্যাণের জন্য এবং এর নিয়ন্ত্রণ থাকে সাধারণত সরকারের কাছে। এই একটা মাত্র ব্যাংক দ্বারা দেশের সমস্ত ব্যাংকিং খাত নিয়ন্ত্রিত হয়। দেশের আর্থিক বাজার, মুদ্রা বাজার সম্পূর্ণ এই কেন্দ্রীয় ব্যাংকই নিয়ন্ত্রণ করে। এই কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রা প্রচলন করে, মুদ্রা মান সংরক্ষণ করে, আর্থিক ও ব্যাংকিং খাতে নেতৃত্ব প্রদান করে। আমরা এই কেন্দ্রীয় ব্যাংক থেকে বা এই কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে আমরা দেশের অর্থনৈতিক বা ব্যাংকিং সেক্টরটা খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারে। দেখা গেছে যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। যুক্তরাজ্যের ব্যাংক, যুক্তরাজ্যে মানে ইংল্যান্ডের হলো ব্যাংক অফ ইংল্যান্ড, যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভ সিস্টেম, ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, পাকিস্তানে স্টেট ব্যাংক অফ পাকিস্তান এর উদাহরণ। 1694 সালে ব্রিটিশ রাজা বিশেষ সনদ ও পার্লামেন্টের আইন বলে একটা আদর্শ ও পূর্ণাঙ্গ কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয়, যা আধুনিক কেন্দ্রীয় ব্যাংকের মূল ভিত্তি ও আদর্শ বিবেচিত হওয়ায় এই ব্যাংককে পৃথিবীর প্রথম কেন্দ্রীয় ব্যাংক এবং মাদার অফ সেন্ট্রাল ব্যাংক নামে অভিহিত করা হয়। কোন ব্যাংকে? ব্যাংক অফ ইংল্যান্ড, যেটা যুক্তরাজ্য বা ইংল্যান্ডে প্রতিষ্ঠিত। আমরা এখন জানব এই কেন্দ্রীয় ব্যাংকের আওতা ও পরিধি সম্পর্কে। কোন কোন আওতা ও পরিধি থাকলে এই বিষয় নিয়ে আজকে আমি এখন তোমাদের সামনে আলোচনা করব। দেখো, কেন্দ্রীয় ব্যাংক হলো দেশের অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণকারী একক ও অন্যান্য ব্যাংকিং প্রতিষ্ঠান। ব্যাংক হিসেবে বিবেচনা করা হলেও এর কার্যকর এমন যে একদিকে দেশের নোট ও মুদ্রা ইস্যুকারী, অর্থাৎ আমরা যে টাকাগুলা ব্যবহার করি সবই কেন্দ্রীয় ব্যাংকের ছাপানো। মুদ্রা মান সংরক্ষণ এবং সরকারের ব্যাংক, অর্থবাজারের অভিভাবক, অন্যান্য ব্যাংকের ব্যাংকার ইত্যাদি গুরুদায়িত্ব পালন করে। তাহলে আমরা একটু পয়েন্ট গুলা নিয়ে আলোচনা করি। 1 নাম্বার আছে, দেখো, নোট প্রচলনের একক অধিকার। নোট প্রচলনের একক অধিকার অর্থাৎ আমাদের কেন্দ্রীয় ব্যাংকগুলা একক অধিকার থাকে এই নোট প্রচলনের জন্য। আমরা যে বাংলাদেশে সাধারণত টাকা ব্যবহার করা হয়, এই টাকা একমাত্র ছাপানোর অধিকার থাকে কেন্দ্রীয় ব্যাংকের। তাহলে নোট প্রচলনের একক অধিকারটা বোঝা গেল। কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষ হতে এই নোটগুলো প্রচলন করে থাকে। 2 নাম্বার, মুদ্রার মান সংরক্ষণ। একটু দেখো, বিদেশি বাজারে দেশীয় মুদ্রার সম্মানজনক মান সংরক্ষণ এবং অভ্যন্তরীণ বাজারে মুদ্রা মান স্থিতিশীল রাখাও কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ কাজ। অর্থাৎ দেশের বাইরের যে টাকার মান এবং দেশের ভিতরের যে টাকার মান সেটা সংরক্ষণ করাই এই কেন্দ্রীয় ব্যাংকের কাজ। সরকারের ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক শুধু সরকারের মালিকানা ও নিয়ন্ত্রণেই থাকে না, সরকারের ব্যাংক হিসাবে সরকারের পক্ষে আর্থিক লেনদেন এবং সরকারি তহবিলের রক্ষক হিসেবে কাজ করে। অর্থাৎ আমরা যে ভ্যাট এবং ট্যাক্স গুলা সরকারে দেই, এইগুলা সম্পূর্ণ কেন্দ্রীয় ব্যাংক সংরক্ষণ করে থাকে, বা কেন্দ্রীয় ব্যাংক এটাগুলো সংরক্ষণ করে সরকারের এই
ব্যাংক হিসেবে বিবেচিত হয়। তারপর দেখো অর্থবাজারের অভিভাবক, অর্থাৎ আমরা এর আগে তোমরা পড়ছো আর্থিক বাজার এবং মুদ্রা বাজারে, সেগুলো পড়েছো। এই অর্থবাজারের অভিভাবক, দেশের অর্থবাজারের গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ব্যাংক অর্থবাজার নিয়ন্ত্রণ করে, ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ রাখে এবং পুরো অর্থনৈতিক নিয়ন্ত্রণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই একে মুদ্রা বাজারের অভিভাবক বলা হয়। অর্থাৎ মুদ্রা বাজারের অভিভাবক কেন বলা হয়? তার প্রত্যেকটা দেশে সে কি করে? কেন্দ্রীয় ব্যাংক একটি অর্থবাজার তৈরি করে, সেটা পরিচালনা করে, নিয়ন্ত্রণ করে। এই কারণে মুদ্রা বাজারের অভিভাবক বলা হয় কেন্দ্রীয় ব্যাংক। অন্যান্য ব্যাংকের ব্যাংকার ও নিয়ন্ত্রক, অর্থাৎ অন্যান্য যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে সেই বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে, ব্যাংকে পরামর্শ দেয়, বিভিন্ন নীতিমালা প্রণয়ন করে, ব্যাংকের সেই নীতিমালাগুলো ব্যাংকের মানায়। এই কারণে দেখা গেছে যে অন্যান্য ব্যাংকের সহায়ক ব্যাংক হিসেবে এই কেন্দ্রীয় ব্যাংক বা ব্যাংকার বা নিয়ন্ত্রক বলা চলে। বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ, দেশের যত আমদানি রপ্তানি হয় এর পুরোটাই নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এরাই সম্পূর্ণ এই প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে। 7 নাম্বার, ঋণের শেষ আশ্রয়স্থল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেশের সরকার কিংবা কোনো বাণিজ্যিক ব্যাংক আর্থিক সংকটে পড়লে কেন্দ্রীয় ব্যাংকের সাহায্য হাত নিয়ে এগিয়ে আসে। এটা সরকার ও বাণিজ্যিক ব্যাংকগুলোকে জরুরি প্রয়োজনে ঋণ প্রদান করে। তাই কেন্দ্রীয় ব্যাংক হলো ঋণের শেষ আশ্রয়স্থল। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো যখন কোথাও ঋণ পাবে না, তখন তারা সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হবে এবং কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে ঋণ দিয়ে সাহায্য এবং সহযোগিতা করে থাকে। সে শুধু ব্যাংকগুলোকে ঋণ দেয় না, সরকারকেও ঋণ প্রদান করে। তারপর দেখো কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য। আমরা এখন কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য সম্পর্কে পড়ব। কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য একটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলে বিবেচিত হয়। 1 নাম্বার দেখো, একক সংগঠন, অর্থাৎ প্রত্যেকটা দেশে একটা মাত্র কেন্দ্রীয় ব্যাংক থাকে। একাধিক কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করার জন্য কোনো দেশের অনুমতি দেওয়া হয় না। তাই কেন্দ্রীয় ব্যাংককে নিঃসন্দেহে একটি একক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করা হয়। অর্থাৎ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক একটাই, বাংলাদেশ ব্যাংক। এখানে কিন্তু আর দ্বিতীয় ব্যাংক নেই। 2 নাম্বার, সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণ। বর্তমানে অধিকাংশ দেশের কেন্দ্রীয় ব্যাংক সরকারি মালিকানা প্রতিষ্ঠিত। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম সরকারি ও বেসরকারি অর্থাৎ যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত হলেও এই ব্যাংকের উপর সরকারের একচ্ছ নিয়ন্ত্রণ লক্ষণীয়। অর্থাৎ যে যুক্তরাষ্ট্রের ব্যাংকটা আছে সেটা যৌথ মালিকানা ব্যাংক, অর্থাৎ সরকারি প্লাস বেসরকারি, তার সরকারও নিয়ন্ত্রণ করে। উদ্দেশ্যের ভিন্নতা, মুনাফা অর্জন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্য নয়। আমি আগেও সংজ্ঞাতে বলছি, কেন্দ্রীয় ব্যাংকের মুখ্য উদ্দেশ্য হলো জনকল্যাণ, আর বাণিজ্যিক ব্যাংকের মুখ্য উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। দেশের বিহিত মুদ্রার পরিমাণ ও ঋণের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ রেখে অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করে জনগণের কল্যাণ সাধনে এর প্রধান লক্ষ্য। দেশের বিহিত মুদ্রা, অর্থাৎ আমাদের দেশে বিহিত মুদ্রা হলো টাকা। অর্থাৎ আমাদের দেশে যে মুদ্রা প্রচলন অর্থাৎ টাকার পরিমাপ ও ঋণের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ রেখে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখে। তারপরে আছে নোট প্রচলনের একক অধিকার, অর্থাৎ নোট প্রচলনের একক অধিকার। দেশের অভ্যন্তরে নোট প্রচলনের একক অধিকার কেন্দ্রীয় ব্যাংকের। এটিও এর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। বর্তমান যুগে প্রত্যেক দেশে কেন্দ্রীয় ব্যাংকের নোট প্রচলনের একক দায়িত্ব পায়। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে সমস্ত টাকা ছাপিয়ে থাকে।
টাকার গায়ে অবশ্যই লেখা আছে বাংলাদেশ ব্যাংক। তোমরা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকার ভিতরে দেখবা বাংলাদেশ ব্যাংক লেখা। তারপরে মুদ্রার মান সংরক্ষণ, এটা তো আমি আগেই বললাম। সরকারি ব্যাংক, এটাও আগে বলেছি। অর্থবাজারের অভিভাবক, সেটাও বললাম। অন্যান্য ব্যাংকের ব্যাংকার নিয়ন্ত্রণ, সেটাও বললাম। বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ, সেটা বললাম। ঋণের শেষ আশ্রয়স্থল, সেটা তোমরা খুব সুন্দর মতোই বুঝলা। মুদ্রা মান সংরক্ষণ, সরকারের ব্যাংক, অন্যান্য ব্যাংকে। সরকারের ব্যাংক একটু দেখো, এটা একটু দেখো। কেন্দ্রীয় ব্যাংক কিভাবে সরকারের ব্যাংক, দেখো তোমরা একটু। কেন্দ্রীয় ব্যাংক শুধু কেন্দ্রীয় ব্যাংক দেখো, কেন্দ্রীয় ব্যাংক শুধু সরকারের মালিকানা ও নিয়ন্ত্রণেই থাকে না, সরকারের হিসাবে আর্থিক ও সরকারের তরফ, অর্থাৎ সেই সরকারের পক্ষে আর্থিক লেনদেন এবং সরকারের তহবিলের রক্ষক হিসাবে কাজ করে। অর্থাৎ মালিকানা ও নিয়ন্ত্রণে থাকে না সরকারের, এছাড়া দেশ বিদেশে সরকারের প্রতিনিধিত্ব করে, সরকারের আর্থিক নীতির বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা এখন কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী সম্পর্কে বলব। এই কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী থেকে অনেক সময় কোশ্চেন এসে থাকে, তাই কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো, আমি পড়ছি, তোমরা একটু লক্ষ্য রাখো। কেন্দ্রীয় ব্যাংক হলো ব্যাংকিং সাম্রাজ্যের নেতা ও মুদ্রা বাজারের অভিভাবক। এ বাক্য থেকে কেন্দ্রীয় ব্যাংকের মর্যাদা ও গুরুত্ব সম্পর্কে ধারণা মেলে। এই গুরুত্ব দিন দিন এতটাই বাড়ছে যে উৎপত্তির প্রথম অবস্থায় এ ব্যাংক যেরূপ কার্য সম্পাদন করত, বর্তমান তার চেয়ে বেশি কাজ সম্পাদন করতে হচ্ছে। নিম্নে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন ধরনের কাজগুলা বা কার্যাবলীগুলা তুলে ধরা হলো। দেখো, তোমরা একটু কার্যাবলীটি একটু দেখো। দেখো, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী খুব সুন্দর ছকের মাধ্যমেই দেওয়া আছে। প্রথমে আছে সাধারণ কার্যাবলী, 2 নম্বরে আছে সরকারের ব্যাংক হিসাবে কার্যাবলী, 3 নাম্বার অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসাবে কার্যাবলী, উন্নয়নমূলক কার্যাবলী, অন্যান্য কার্যাবলী। এই ব্যাংক বিশারদরা এই কয়েকটা ভাগেই ভাগ করেছে, অথবা অন্যান্য রাইটারের বইরা তারা বিভিন্নভাবেই এটা দেখিয়েছে। তবে তোমাদের সুবিধার্থে এটা খুবই ভালো, এই রাইটারের বইটা আমরা এটাই ফলো করি। প্রথমে দেখো সাধারণ কার্যাবলী। ক নাম্বার সাধারণ কার্যাবলী। দেখি আমরা সাধারণ কার্যাবলীতে এই কেন্দ্রীয় ব্যাংকে কি কি কাজ সম্পাদন করে থাকে। 1. নোট ও মুদ্রা প্রচলন। 2. মুদ্রার মান সংরক্ষণ। 3. মুদ্রা বাজার পরিচালনা ও নিয়ন্ত্রণ। 4. ঋণ নিয়ন্ত্রণ। 5. বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ। এখন আমরা এটা পড়ব। 1 নাম্বার নোট ও মুদ্রা প্রচলন। বর্তমানে সকল দেশে কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রা প্রচলনের একক অধিকারী প্রতিষ্ঠান। তাই নোট ও মুদ্রা প্রচলন ও সেই সাথে অর্থাৎ এর ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ও গুরুত্বপূর্ণ কাজ। ডিকক একজন অর্থনীতিবিদ, সে বলেছে, দ্য সেন্ট্রাল ব্যাংক হুইচ টুডে এনজয় এ কমপ্লিট monopoly of the note issue.
অর্থাৎ বর্তমানকালে সর্বত্রই কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রা প্রচলনের একচাটিয়া অধিকার ভোগ করে। এরূপ ব্যাংক উৎপত্তির ইতিহাস থেকে দেখা যায় বিভিন্ন রাষ্ট্র এরূপ প্রয়োজনীয় মূলত এ ধরনের ব্যাংক গঠনে এগিয়ে আসে। তাহলে নোট ও মুদ্রার প্রচলনে খুব সুন্দর ভালো মতোই বুঝতে পারলাম। 2. মুদ্রার মান সংরক্ষণ। কেন্দ্রীয় ব্যাংক শুধুমাত্র নোট ও মুদ্রার প্রচলনই করে না, এর মূল্যায়ন বা সংরক্ষণের চেষ্টা চালায়। এজন্য দেশের অর্থনীতির সাথে সঙ্গতি রেখে অর্থের যোগান নিয়ন্ত্রণ করে এবং বৈদেশিক মুদ্রা বিচারে কেন্দ্রীয় মুদ্রার মূল্যমানকে স্থিতিশীল ও অনুকূল রাখতে সচেষ্ট থাকে। কেন্দ্রীয় ব্যাংক শুধুমাত্র নোট ও মুদ্রা প্রচলনই করে না, এর মূল্যমান সংরক্ষণ করে। অর্থাৎ আমি 1 টাকা দিয়ে জানি একটা 10 টাকা দামের একটা পটেটো চিপস কিনতে পারবো, সেটাও এই মুদ্রার মানটাও সংরক্ষণ করে এই কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রা বাজার পরিচালনা ও নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক দেশের স্বার্থে একটি শক্তিশালী মুদ্রা বাজার গঠন করে, পরিচালনা ও নিয়ন্ত্রণ সবসময় চেষ্টা করে। এজন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সহায়তা দেয় ও তাদের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। ঋণ নিয়ন্ত্রণ, অর্থাৎ দেশের যে ঋণ ব্যবস্থা আছে এই ঋণ ব্যবস্থার নিয়ন্ত্রণটাই হলো ঋণ নিয়ন্ত্রণ। দেশের ঋণের পরিমাণ কাম্য স্তরে বজায় রাখা কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রধান কাজ। এজন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন নীতি কৌশল নির্ধারণ এবং তা বাস্তবায়নের চেষ্টা চালায়। এজন্য প্রফেসর শো বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক হলো একটি ঋণ নিয়ন্ত্রণকারী ব্যাংক, অর্থাৎ দেশের সমস্ত ঋণ এই কেন্দ্রীয় ব্যাংকগুলা নিয়ন্ত্রণ করে। ঋণ না পেলে যেমনি দেশের উৎপাদনের চাকা সচল থাকে না, আবার নতুন ব্যবসা বাণিজ্য গড়ে উঠতে পারে না, তেমনি ঋণ সরবরাহ বাজারে বেড়ে গেলে মুদ্রাস্ফীতি দেখা যায়। অর্থাৎ আমি যদি ঋণ না পাই তাহলে আমি ব্যবসা করতে পারবো না। আর ঋণের পরিমাণটা যদি অধিক হয়ে যায় তাহলে কি হয়, মুদ্রাস্ফীতি হয়ে যায়। তার মানে সবার কাছে টাকা আছে তখন পণ্যের দামটাও বেড়ে যায়। এই দুটার ভারসাম্য রক্ষা করা কেন্দ্রীয় ব্যাংকের একটা অন্যতম কাজ। বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক দেশীয় মুদ্রার সাথে বৈদেশিক মুদ্রার বিনিময় হার অনুকূল রাখার স্বার্থে দেশের অভ্যন্তরে বৈদেশিক মুদ্রা আগমন নির্গমন ক্রয় বিক্রয় নিয়ন্ত্রণ করে। এজন্য বৈদেশিক মুদ্রা লেনদেনের সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠান তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের দায়িত্ব এই কেন্দ্রীয় ব্যাংকের উপরে পড়ে। তাছাড়া বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংরক্ষণ ছাড়াও এই ব্যাংক রিজার্ভের পরিমাণ কাম্য স্তরে বজায় রাখার জন্য বিভিন্ন প্রয়াস চালায়। অর্থাৎ প্রত্যেকটি দেশের একটা বৈদেশিক মুদ্রা রিজার্ভ থাকে, এই রিজার্ভটা এই কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে থাকে। আমরা এখন খ নাম্বার পড়ব, সরকারি ব্যাংক হিসেবে কার্যাবলী। অর্থাৎ সরকারের ব্যাংক হিসেবে কার্যাবলী আছে তহবিল সংরক্ষণ, অর্থ জমা গ্রহণ ও স্থানান্তর, আর্থিক লেনদেন সম্পাদন, হিসাব সংরক্ষণ, ঋণ দান ও ঋণ তত্ত্বাবধান, বিদেশি ব্যাংকের সাথে সম্পর্ক রক্ষা, সরকারের উপদেষ্টা প্রতিনিধিত্বমূলক এবং সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন, এগুলা করে থাকে সরকারি ব্যাংক হিসেবে কার্যাবলী। তহবিল সংরক্ষণ। কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে সরকারি তহবিল ও উদ্বৃত্ত সংরক্ষণ এবং তত্ত্বাবধান করে। এজন্য কেন্দ্রীয় ব্যাংকে কাস্টোডিয়ান অফ গভর্নমেন্ট ফান্ড অর্থাৎ কাস্টোডিয়ান অর্থাৎ সরকারি তহবিলের সংরক্ষণ অর্থাৎ জিম্মাদার বলা হয়ে থাকে। অর্থ জমা সংরক্ষণ ও স্থানান্তর। সরকারি ব্যাংক হিসাবে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন খাত থেকে সরকারের রাজস্ব ও পাওনা সংগ্রহ করে এবং সরকারি নির্দেশনা অনুযায়ী এক স্থান থেকে অন্য স্থানে এবং এক খাত থেকে অন্য খাতে অর্থ স্থানান্তর করে থাকে। তাহলে আমরা এখন পড়ব আর্থিক লেনদেন সম্পাদন। কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে দেশ বিদেশের সকল আর্থিক লেনদেন সম্পাদন করে।
বৈদেশিক মুদ্রার যে ক্রয় বিক্রয় আছে তাও এই কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে। হিসাব সংরক্ষণ। এই ব্যাংক সরকারের পক্ষে শুধুমাত্র আর্থিক লেনদেন এবং অর্থ জমা গ্রহণ ও স্থানান্তরিত করে নয়, সরকারের বিভিন্ন বিভাগ, মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণ করে। 5. ঋণদান ও ঋণ তত্ত্বাবধান। কেন্দ্রীয় ব্যাংক সরকারের ঋণের উৎস হিসাবে কাজ করে। এই ব্যাংক সরকারের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। শুধু তাই নয়, বিভিন্ন খাত হতে ঋণ সংগ্রহেরও এই ব্যাংক সরকারকে সহযোগিতা করে। বন্ড, সিকিউরিটি ইত্যাদি এই ব্যাংক সরকারের পক্ষে বিক্রয়ের ব্যবস্থা করে এবং উক্ত ঋণ তদারকি করে। আমরা বিভিন্ন প্রকার ট্রেজারি বন্ডের নাম শুনেছি। এই ট্রেজারি বন্ড সরকারি বন্ড। এই ট্রেজারি বন্ড এই বাংলাদেশ ব্যাংক সরকারের পক্ষ হয়ে বিক্রি করে থাকে। বৈদেশিক ব্যাংকের সাথে সম্পর্ক রাখা, অর্থাৎ এই বাংলাদেশ ব্যাংক শুধুমাত্র দেশেই না, বিদেশে আন্তর্জাতিকভাবে সম্পর্ক বজায় রাখে। প্রতিনিধি হিসেবে দেশের কেন্দ্রীয় ব্যাংক, বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক অর্থ যেটা IMF, আঞ্চলিক উন্নয়ন ব্যাংক যেমন ADB, গোষ্ঠী উন্নয়ন ব্যাংক IDB ইত্যাদি ব্যাংকের সাথে যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখে এই কেন্দ্রীয় ব্যাংক। সরকারের উপদেষ্টা ও প্রতিনিধিত্ব, অর্থাৎ সরকারের উপদেষ্টা ও প্রতিনিধিত্ব হিসেবে কাজ করে। এই ব্যাংক সরকারের প্রতিনিধি হিসেবে দেশ বিদেশে বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করে এবং প্রয়োজনীয় চুক্তি ও লেনদেনের সম্পাদন করে। এছাড়া সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ড ও নীতি নির্ধারণে বিভিন্ন পরামর্শ দিয়ে সরকারকে সহায়তা দেয়, অর্থাৎ উপদেষ্টা। আমাদের ফ্যামিলির উপদেষ্টা যেমন আমাদের পিতা, ঠিক তেমনি এই আমাদের দেশের ব্যাংক, আমাদের সরকার এবং ব্যাংক ব্যবস্থার উপদেষ্টা হিসেবে এই কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে। সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন। প্রত্যেক বছর বা জুন জুলাই মাসে সরকার একটা আর্থিক নীতি প্রণয়ন করে। এই নীতিটা বাস্তবায়ন করে কেন্দ্রীয় ব্যাংক। দেখো, আমরা এখন অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক এবং অন্যান্য যে ব্যাংক আছে এই ব্যাংকের ব্যাংকার হিসেবে কিভাবে কাজ করে সেই সম্পর্কে আমরা এখন জানবো। দেখো, প্রথমে দেখো, ডক্টর S.N. সেন কেন্দ্রীয় ব্যাংকে ব্যাংকিং সমাজের নেতা, রাজা ও সূর্য হিসেবে বর্ণনা করেছেন। বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঘিরে যেমনি আমানতকারী বা গ্রাহকগণ আবর্তিত হয়, তেমনি দেশের ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো কেন্দ্রীয় ব্যাংককে ঘিরে কার্যক্রম পরিচালনা করে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক যে সকল কাজ সম্পাদন করে তা নিম্নরূপ: জমা সংগ্রহ ও সংরক্ষণ। তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকসমূহ তার সংরক্ষিত আমানতের একটি নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। এরূপ ব্যাংক নির্দিষ্ট ব্যাংকের ব্যাংকার হিসেবে জমা রাখে। এ অর্থ সঠিকভাবে তারা জমা দিচ্ছে কিনা তা তত্ত্বাবধান করাও কেন্দ্রীয় ব্যাংকের কাজ। নিকাশঘর হিসাবে কাজ করে। দৈনন্দিন ব্যাংকিং কার্য সম্পাদনের আন্তঃব্যাংকিং দেনা পাওনা বা উদ্ভব হয়, অর্থাৎ এক ব্যাংকের অন্য ব্যাংকের চেকগুলো যে আসে, সারা বিশ্বেই এরূপ নিষ্পত্তির দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংক পালন করে। অর্থাৎ এক ব্যাংকের চেক অন্য ব্যাংকের কাছ থেকে টাকা আদায়, এই চেকের মাধ্যমে এইগুলার কাজগুলা কেন্দ্রীয় ব্যাংক এই নিকাশ ঘরের মাধ্যমেই করে। আমি যখন নিকাশ ঘর, এই অধ্যায়ে নিকাশ ঘরের অংশটুকু যেটা যখন পড়াবো তখন নিকাশ ঘর সম্পর্কে তোমাদের বিস্তারিত তুলে ধরব। 3 নাম্বার, ঋণ দান। কেন্দ্রীয় ব্যাংক তার অধীন তালিকাভুক্ত ব্যাংকসমূহ প্রয়োজনীয় ঋণ দেয়। শুধু তাই নয়, তালিকাভুক্ত ব্যাংকগুলো যখন কোনো সূত্র হতে আমানত বা ঋণ সংগ্রহে ব্যর্থ হয়,
তখনও কেন্দ্রীয় ব্যাংক ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে ভূমিকা পালন করে। ঋণ তদারকি অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দিয়েই বসে থাকে না, এই ব্যাংকগুলোকে আবার ঋণ প্রদানও ঋণ প্রদান করার পরে ঋণের তদারকি এই বাণিজ্যিক ব্যাংকই করে থাকে, কেন্দ্রীয় ব্যাংকই করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকগুলোকে শুধু ঋণ প্রদানই করে না, তার অধীনস্থ খাতে বিভিন্ন খাতে কিভাবে কোন খাতে ঋণ দিচ্ছে তাও তদারকি করে। তোমরা এটা পারবা। ঋণ আদায়ের সহযোগিতা দান। কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকের প্রদত্ত ঋণ আদায়ে তাদেরকে সাহায্য করে। এজন্য কেন্দ্রীয় ব্যাংক সরকারকে বিভিন্ন আইন প্রণয়নে উৎসাহ দেয় এবং নিজেও ঋণ ও ঋণ সংগ্রহের বিষয়ে বিভিন্ন নিয়ম নীতি প্রণয়ন করে। ঋণ খেলাপের তালিকা সংগ্রহ ও তা প্রকাশ করেও কেন্দ্রীয় ব্যাংকের অধীনস্থ ব্যাংকসমূহকে ঋণ আদায়ের সহযোগিতা দেয়। উপদেষ্টা এবং প্রতিনিধি অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকেরও উপদেষ্টা এবং প্রতিনিধি হিসেবে এই কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। তারপর দেখো উন্নয়নমূলক কার্যাবলী। উন্নয়নমূলক কার্যাবলীর ভিতরে আছে উৎপাদন সম্পর্কিত বিভিন্ন খাতের উন্নয়ন, ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন, বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন, আর্থিক পরিকল্পনার মান উন্নয়ন। অর্থাৎ উৎপাদন সম্পর্কিত বিভিন্ন খাতের উন্নয়ন অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক শুধুমাত্র এই ব্যাংকিং সেক্টর নিয়েও থাকে না, দেখা গেছে যেমন কৃষি শিল্প ইত্যাদি উন্নয়নে বিশেষ সহায়তা প্রদান করে থাকে। এই জন্য বিভিন্ন বিশেষায়িত ব্যাংক যেমন কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও পরিচালনায় সহায়তা দেয়। বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিভিন্ন উন্নয়নের খাতে এই ব্যাংক ঋণ প্রদানের উৎসাহিত করে থাকে। তোমরা এগুলো একটু রিডিং পড়লেই বিস্তারিত জানতে পারবা। জনশক্তির মান উন্নয়ন, প্রাকৃতিক সম্পদের আহরণ, এগুলো তোমরা একটু বাসায় পড়লেই পারবা। তোমরা অসুবিধা হলে আমি একটু পড়ে দিচ্ছি, দেখো বুঝাই দিচ্ছি। বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন। বৈদেশিক বাণিজ্যের উন্নয়নটা কিভাবে হবে? কেন্দ্রীয় ব্যাংক দেশের আমদানি কাম্য পর্যায়ে ধরে রেখে রপ্তানি বাণিজ্যে ও বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। এজন্য কেন্দ্রীয় মুদ্রা বিনিময় হারকে স্থিতিশীল রাখতে সচেষ্ট হয়। এছাড়া বৈদেশিক বাণিজ্য উন্নয়নে বিভিন্ন ধরনের নীতি নির্ধারণ ও পরিকল্পনাগুলো এই কেন্দ্রীয় ব্যাংকই করে থাকে। দেখো জনশক্তিতে মান উন্নয়ন। জনশক্তিতে মান উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক ব্যাপক আকারে ভূমিকা পালন করে। কেন্দ্রীয় ব্যাংক দেশের ব্যাংকিং খাতে নিয়োজিত জনশক্তি ও মান উন্নয়নের চেষ্টা চালায়। নিজস্ব প্রতিষ্ঠানে নিয়োজিত দেশের জনশক্তির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ অর্থাৎ BIBM অর্থাৎ বাংলাদেশ ব্যাংক ম্যানেজমেন্ট ইনস্টিটিউট যেটা আছে সেটা কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে আছে। সেখান থেকে 4 বছর মেয়াদি অনার্স এবং MBA করা যায়, সেটাও এই কেন্দ্রীয় ব্যাংকই সম্পাদন করে থাকে। প্রাকৃতিক সম্পদের উন্নয়ন। দেশের আবিষ্কৃত ও অনাবিষ্কৃত প্রাকৃতিক সম্পদকে জনগণের অর্থনৈতিক কল্যাণের কাজে লাগানোর জন্য কেন্দ্রীয় ব্যাংক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ এবং তা বাস্তবায়ন করে। এজন্য এরূপ সম্পদ আহরণ ও অনুসন্ধান কাজের লিপ্ত প্রতিষ্ঠানগুলো এই ব্যাংক আর্থিক সহায়তা দিয়ে থাকে। অন্যান্য কার্যাবলী। দেখো বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য কার্যাবলী সম্পাদন করে থাকে। কি কার্যাবলী? অর্থনৈতিক গবেষণা অর্থাৎ ব্যাংক ব্যবস্থার উন্নয়ন, মুদ্রা বাজারে কার্যকর পরিচালনা, সরকারের আর্থিক নীতি প্রণয়ন ইত্যাদি কাজ করতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংকে বিভিন্ন ধরনের গবেষণা কার্য পরিচালনা করতে হয়। তোমরা বড় হলেও এই কেন্দ্রীয় ব্যাংকের এই গবেষণা কাজ করতে পারবা। তথ্য সংগ্রহ ও সরবরাহ। সরকারি ব্যাংক ও অন্যান্য ব্যাংকার হিসাবে কাজ করতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংকে বিভিন্নমুখী তথ্য সংগ্রহ করতে হয়।
প্রয়োজনীয় সরকারকে বিভিন্ন বিভাগ ও তালিকাভুক্ত ব্যাংকসমূহকে কেন্দ্রীয় ব্যাংক এই তথ্যগুলো সরবরাহ করে, অর্থাৎ কোন খাতে ঋণ দিতে হবে, কিভাবে কি করতে হবে, এই সমস্ত তথ্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে থাকে। রিপোর্ট তৈরি ও প্রকাশনা, তোমরা চাইলেও দেখবা কেন্দ্রীয় ব্যাংক তার রিপোর্টগুলো আছে, এই রিপোর্টগুলো তোমরা পড়তে পারবা। দেখা গেছে সরকার ও ব্যাংকের নিজস্ব প্রয়োজনীয় কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করতে হয়। এছাড়াও এরূপ ব্যাংক দেশের অর্থনৈতিক ও ব্যাংকিং ব্যবস্থার চালচিত্র সম্পর্কে পত্রিকায় প্রকাশ করে। এছাড়া বার্ষিক কার্যক্রমের উপর রিপোর্ট তৈরি, প্রকাশ এবং তার বিক্রয়ের ব্যবস্থা করে। এজন্য ব্যাংকের নিজস্ব প্রকাশনা ও বিক্রয় সেল থাকে। তোমরা মিরপুরে অবস্থিত মুদ্রা জাদুঘর যেটা আছে সেটা বাংলাদেশ ব্যাংকের আন্ডারেই আছে। তোমরা গেলেই আরো বিস্তারিত সম্পর্কে জানতে পারবা। আশা করি তোমরা এখানে অবশ্যই যাবা। দেখো, উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় বর্তমানে কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থব্যবস্থার নিয়ামক শক্তি হিসেবে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে। আর এই সকল কাজ এমন বৈশিষ্ট্যের অধিকারী যা কেন্দ্রীয় ব্যাংকে একটি স্বতন্ত্র রূপ দিতে সামর্থ্য হয়েছে। এই কারণে এমএইচ ডিকক বলেছেন, সেন্ট্রাল ব্যাংক হ্যাভ developed their own code of rules and practices, which can be described as the art of central banking. দায়িত্ব পালন করতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব নিয়ম, বিধি ও কার্যপ্রণালী গড়ে উঠেছে, যাকে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব কলা হিসেবে বর্ণনা করা যায়। তাহলে কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংকের আওতা, পরিধি ও বৈশিষ্ট্য সম্পর্কে আজকে তোমরা জানলে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার ক্লাস আজকের মতো আমি এখানেই শেষ করব। তার আগে আরেকবার আমি রিভিশন দিই। কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞাটা একবার দেখো। জনকল্যাণের উদ্দেশ্যে সরকারি নিয়ন্ত্রণাধীন পরিচালিত দেশের এক ও অন্যান্য ব্যাংকিং প্রতিষ্ঠানই হলো কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ধারণা সম্পর্কে তোমাদের বলেছি, আওতা পরিধি সম্পর্কে আলোচনা করেছি, বৈশিষ্ট্য সম্পর্কেও বলেছি। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, তোমরা এই কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যাবলীটি হলো সাধারণ কার্যাবলী। এখান থেকে কোশ্চেন ঢাকা বোর্ডে প্রত্যেক বছরই এসে থাকে, তাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমি আর ক্লাস দীর্ঘায়িত করব না, সকলকে আমার ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তাআলাকে, যিনি এই করোনা পরিস্থিতিতে আমাদেরকে সুস্থ সবল রেখেছেন। মহান আল্লাহর নিকট আমি লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি, কারণ আমি সুস্থ সবল আছি। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত সকল শিক্ষক মন্ডলী এবং ছাত্রছাত্রী এবং ছাত্রীবৃন্দ। তোমাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আজকের মতো আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।